সাংবাদিক থেকে একেবারে প্রার্থী, কিভাবে এই ডিসিশনটা কিভাবে নেওয়া হলো? ডিসিশন 2 ঘন্টার মধ্যে। আমি কামারপুকুর থেকে কলকাতা গিয়েছিলাম রাজনীতিবিদ বা পলিটিক্স করতে নয়, আমি সাংবাদিকত্ব করতেই গিয়েছিলাম। কিন্তু যে অবস্থা সিচুয়েশান তৈরি করে দিয়েছে, সেই অবস্থায় আমাকে এই জায়গায় আসতে হয়েছে একটাই কারণে, আমার বাপ কাকাদের জন্য লড়াইটা লড়ার জন্য। মেয়েদের প্রতি মা দুর্গার মাটিতে যারা চোখ তুলে তাকাবে, মা কালীর মাটিতে যারা চোখ তুলে তাকাবে, সকালে নেব বিকালে খরচ করে দেবো। শান্ত গলায় বলছি, হীরক রানীর টলছে গদি, ফুটছে পদ্ম আসছে মোদি। আর তারকেশ্বরে রাবণ রাজার টলছে গদি, ফুটছে পদ্ম আসছে মোদি। মানুষ এবার হিসাব নেবে, রাবণ তুমি কোথায় যাবে। রাজ্যে 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফা ইতিমধ্যে হয়ে গেছে এবং 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে মূলত দক্ষিণবঙ্গের। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান। এই সন্তু পানকে আপনারা তো সবাই চেনেন, সাংবাদিক থেকে একেবারে প্রার্থী। কি বলবে দাদা, মানে কিভাবে এই ডিসিশনটা কিভাবে নেওয়া হলো? ডিসিশন 2 ঘন্টার মধ্যে। 2 ঘন্টা দুপুর 2টো পর্যন্ত আমি লাইভ করছিলাম। 2টোর পর আমার বিচার পরিবার, আমার পরিবার এবং বিজেপির তরফ থেকে আমাকে বলা হয় যে আমরা এটা ভাবছি, কারণ তোমার উপর যেভাবে তোমাকে আটকানো হচ্ছে, যেভাবে কেস দেওয়া হচ্ছে, লাইফ থ্রেট রয়েছে, ফ্যামিলির উপর ঝামেলা হচ্ছে, তুমি নিজে বাঁচার জন্য আসবে, সেটা আমরা আসবে এটা আমরা জানি আসবে না, কিন্তু তোমাকে আমরা বলছি যে তুমি কাজ করতে পারবে, তুমি তোমার ফেটার্নিটি সাংবাদিকদের বাঁচাতে পারবে, সাংবাদিকরা যাতে কোনোভাবে অত্যাচারিত না হয় সেটা করতে পারবে, এবং কৃষকদের স্বার্থে তুমি কাজ করতে পারবে, যুব সমাজের চাকরির যে বিষয় নিয়ে তুমি এতদিন আওয়াজ তুলেছো সেই বিষয়ে তুমি কাজ করতে পারবে, এবং মহিলাদের সুরক্ষার জন্য কাজ করতে পারবে। আমি দেখুন সাংবাদিকতা আমি যে চ্যানেলে ছিলাম 5 বছর টানা করেছি, 5.5 বছরের উপরে। তার আগেও আমি প্রায় 10-12 বছর সাংবাদিক মেন স্ট্রিমে ছিলাম। তো আমি প্রশ্ন করার যাচ্ছিল, রাজা তোর কাপড় কোথায় প্রশ্ন করে দিয়েছে, ফাইল চুরি করেছেন, ডবল চাকরি দিয়েছেন, কয়লার টাকা ইলেকশন লড়েছেন, বলার পর আমি 4 দিন জেল খেটে এসেছি। আমার তাতে কিচ্ছু এসে যায়নি, তারপরেও আমি দাপিয়ে আবার সাংবাদিকতা করেছি। কিন্তু আমি দেখেছি যদি আমার প্রতি, আমি একটা এই জায়গায় থেকে যদি আমার পরিবারের প্রতি এই সিচুয়েশন হয়, তাহলে গ্রাম বাংলায় যে পরিবার রয়েছে, এতগুলো পরিবার, তাদের কি সিচুয়েশন আপনি বলুন। আমি এখানে আসার পর জানতে পেরেছি, সুনীল আমায় বলল যে দাদা এখানে আদিবাসীদের উপর, আমাদের SC ST বোনেদের উপর, ভাইদের উপর যে অত্যাচার হয় সেটা নির্মম। কেন? কারণ তারা বিজেপির সঙ্গে আছে। আপনি বলুন, এই দেশে রাজনীতি করার অধিকার প্রত্যেকের রয়েছে, একদম রাজনীতি করার প্রত্যেকের অধিকার রয়েছে। তাহলে আমি যদি অন্য রাজনৈতিক দল করি, অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে এরকম হয়, পোস্ট পোল ভায়োলেন্স এতজন 300 থেকে 400 জন মারা যায়। সুনীলকে জিজ্ঞাসা করুন সম্প্রতি একজন বাচ্চা মেয়েকে কিভাবে নির্মম অত্যাচার করেছে, জিজ্ঞাসা করুন আমাদের 5 নম্বর মণ্ডলে। কি হয়েছে দাদা? বর্তমানে এই কিছুদিন আগে চৌত্রা নারায়ণপুরে একটা আদিবাসী মেয়েকে একটা মুসলমান জেহাদি রাজমিস্ত্রির কাজ, মুসে বাড়ি রাজমিস্ত্রির কাজ করতো। সন্ধ্যাবেলা মেয়েটা সন্ধ্যা দেওয়ার জন্য কলে গেল হাত পা ধুতে, ফেরার সময় তাকে নির্মমভাবে একটা শারীরিক নির্যাতন করা হয়। সেটা নিয়ে উনি এখন FIR হয়েছে। তো এই যে ঘটনা, এটা তো শুধু তারকেশ্বর এলাকা নয়, এই সমস্ত রাজ্যেই কোথাও না কোথাও অভয়া সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি। তো কি মনে হয় যে এগুলোকে বিজেপি সরকার গঠন হলে আটকানো সম্ভব হবে? হ্যাঁ, এখানে একটাই নিয়ম, মেয়েদের প্রতি মা দুর্গার মাটিতে যারা চোখ তুলে তাকাবে, মা কালীর মাটিতে যারা চোখ তুলে তাকাবে, সকালে নেব বিকালে খরচ করে দেবো। শান্ত গলায় বলছি, কিন্তু এটাই সিদ্ধান্ত। এবং যে করবে তার বাড়িটা ম্যাপে থাকবে না, এটা সিদ্ধান্ত। কিন্তু এটা এমন নয় যে সেটাকে আপনি ভিকটিম কার্ড খেলতে পারবেন না। ধরুন আপনার কারোর প্রতি পছন্দ নয়, আপনি গিয়ে বললেন এই লোকটা আমায় ধর্ষণ করেছে, তা বলে সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যাবে, এটা নয়। তার ক্লিয়ারেন্সের জন্য যারা থাকবে তদন্তকারী আধিকারিক, SIT স্পেশাল ইনভেস্টিগেশন টিম থেকে শুরু করে, তারা সিদ্ধান্ত নেবে, তারপর তার প্রতি ব্যবস্থা। প্রথম তো গ্রেপ্তার হবেই, অভিযোগ আসা মানে গ্রেপ্তার হবে, শ্লীলতাহানি নয়, ধর্ষণের ঘটনা। আবার বলে দিলাম। এবং শুধু তাই নয়, তারকেশ্বরে সবথেকে খারাপ যেটা, তারকেশ্বরে মাথায় এসে ফিরহাদ হাকিমকে বসিয়ে দেওয়া হয়েছিল। তারপর তারকেশ্বরে 5 বছর আগে বলা হয়েছিল হাসপাতাল করে দেবো, হাসপাতাল হয়নি। কিন্তু তারকেশ্বরে যেটা হয়েছে সেই গ্রাউন্ড জিরো রিয়ালিটিটা আপনি দেখতে পাবেন। জায়গায় জায়গায় আলু পড়ছে, কোথাও মাছতলার নিচে, কোথাও স্টোরের নিচে, এই পরিবেশ তৈরি হয়ে আছে। তারকেশ্বর একটা বাবার ধাম, ঠিক আছে, সেখানে সাধু সন্তদের এসে মার খেতে হচ্ছে। 3 নম্বর মণ্ডল আমাদের রয়েছে তেঘড়ি একটা জায়গা, সেখানে আপনি চলে যেতে পারেন লক গেটে। সেখানে আমি আজকে প্রচারও গিয়েছিলাম, মানুষ বলছে দাদা আপনি যেভাবে মানুষ সাধুদের পাশে থেকেছেন, এটা আমরা কোনোদিন বলবো না। পাশে থাকা নয়, এটা আমাদের আঙ্গিক, এটা আমাদের কর্তব্য, এটা আমরা করছি। এবং তারকেশ্বরের সর্বোপরি ছেলেমেয়েদের চাকরি নেই, শিক্ষার জন্য স্কুল ঠিক নাই, স্কুলগুলোর কী অবস্থা দেখুন, ভালো হাসপাতাল নেই,
এবং আলুর দাম নেই, তার সঙ্গে সঙ্গে মেয়েদের সুরক্ষা নেই, নাগরিক পরিষেবা নেই। এই জায়গায় জায়গায় আপনি ঘুরুন, কল আছে জল নেই, কোথাও কল পৌঁছেছে জল হয়নি, কোথাও মাটির বাড়ি। এখন এখানে এত মাটির বাড়ি আছে, আমি অবাক হয়ে যাচ্ছি, এত বাড়ি আসার পরেও এখানে মাটির বাড়ি কী করে থাকে। মাটির বাড়ি কেন রয়েছে, কেন রয়েছে? তৃণমূল জিজ্ঞাসা করুন, এনাদের পাড়ায় রয়েছে। আছে তো, জায়গায় জায়গায় হ্যাঁ মাটি বাড়ি আছে, টোটাল টাকা আসছে, টাকাটা তৃণমূল নেতারা কিন্তু ওখান থেকে আত্মসাৎ করে নিচ্ছে। কোথাও কোথাও 116 নম্বর বলতে চাপা নম্বর হচ্ছে উদ্বোধনের বুথ, যেখানে 5,000 টাকা আগাম কাটমানি নিয়ে নেওয়া হয়েছে। সেটা এক মানে গরিব মহিলাকে সেই বাড়ি পর্যন্ত দেওয়া হয়নি। সেটা ভিডিওটা সম্পূর্ণ মোবাইল থেকে পোস্ট করা হয়েছিল। এই যে মানে বাড়ি এলে সেখান থেকে 5,000 বললেন দাদা, এখানে আমি তো অনেক জায়গায় গিয়ে শুনেছি 20,000 30,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়। এই জিনিসটা এটা তো বন্ধ হওয়া উচিত। শুধু কাটমানি নয়, গুন্ডারাজ চলে, জঙ্গলরাজ, বন্দুক নিয়ে দাপাদাপি করে। চাপাডাঙ্গায় একজন গুন্ডা, আমরা বারবার বলি, জিজ্ঞাসা করুন। এখানে দিদি, এখানে হচ্ছে তৃণমূলের নেতাদের উন্নয়ন হয়েছে, মানুষের সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয় না। আমার বাড়ি নাইটা পঞ্চায়েতে, আমরা যে জায়গায় রাজনীতিটা করি ওখানে বম বন্দুকের খেলা হয়, ঠিক আছে। আমাদের কয়েকটা কর্মী মাথায় 2019 সালে মাথায় বম মেরেছিল, তারা আমার দল থেকে তাদের ঘরে 15 লাখ টাকা খরচ করে তাদের ঘরে সুস্থ করে নিয়ে এসছে। সুস্থ মানে কি, তারা এখন অক্ষম হয়ে আছে, কোনো সেইভাবে কোনো মানে মাথায় বোঝাও নিতে পারবে না, সেভাবে কাজও করতে হবে না। আমার ওপরে 17টা কেস দিয়েছে, প্রত্যেকটা ছেলের নামে কেস আছে, এবং হচ্ছে আমাকে 2019 সালে মেরে ফেলে দিয়েছিল, আমার গাড়ি ভাঙচুর করেছে। এই যে মানে প্রথমে আমরা যে সন্তু পান, একজন সাংবাদিক হিসেবে একটা সন্তু পানকে আমরা যেভাবে দেখেছিলাম চোখে চোখ রেখে শাসককে প্রশ্ন করে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দালাল সাংবাদিক একাধিকবার বলতে শুনেছি তোমাকে, তো সেই জায়গায় আজকে কোথাও কিন্তু শাসক দল এটাতে তারা শিলমোহর ফেলছে, তারা বলছে যে সেই দালাল সাংবাদিক আজকের বিজেপির। আমি কি নিয়ে প্রশ্ন করেছি সবার সামনে, বইয়ের পাতার মতো খোলা, বিশেষ করে তোমাদের কাছে। আমি চাকরি চুরি নিয়ে প্রশ্ন করেছি, চাকরি চুরি হয়েছে হ্যাঁ কি না? তাহলে আমি চাকরি চুরি হয়েছে বলে যাদের চাকরি চুরি হয়েছে তাদের হয়ে প্রশ্ন করেছি। যারা আজকে আমাকে দালাল বলছে তারা কাদের দালাল? চোরেদের দালাল। আমি অভয়ার নিয়ে প্রশ্ন করেছি, আমি সন্দেশখালী কাকদ্বীপ নিয়ে হাঁসখালি নিয়ে প্রশ্ন করেছি, আমি নির্যাতিতাদের হয়ে প্রশ্ন করেছি। আমি দালাল? তাহলে আপনারা কাদের দালাল? ধর্ষকদের দালাল? আমি কৃষকদের হয়ে প্রশ্ন করেছি, ফসলের দাম পাইনি কেন? আমার যতগুলো, একটা স্পেসিফিক শো ছিল বিকেল 5টায়, সেই শোতে আমি যতগুলো সাবজেক্ট নিয়ে শো করেছি, 5টা সাবজেক্ট নিয়ে করেছি। কৃষকদের নিয়ে প্রশ্ন করেছি, সিঙ্গুরের মাটি থেকে শুরু করে সব জায়গায় আমি কৃষকদের সাথে প্রশ্ন করেছি। আপনারা বলেছেন দালাল, তাহলে আপনারা কাদের দালাল? কৃষক বিরোধী দালালি করছেন। আপনি হাসপাতাল কেন নেই, SSKM থেকে শুরু করে সব জায়গায় হাসপাতালের পরিষেবা কেন নেই, রোগীর স্বার্থ নিয়ে প্রশ্ন করেছি। আমি দালাল? তাহলে আপনি কার দালাল? যেখানে হাসপাতাল রাজ চলছে, দালাল রাজ চলছে, তাদের দালাল। এই যে শাসকের সমালোচনা করলে আজকের দিনেও হয়তো কোথাও গিয়ে আমরাও যখন শাসকের সমালোচনা করি আমাদেরকেও দালাল এই শব্দটা শুনতে হয়। দেখো বোন, আমি একটা কথা বলবো, আমি কামারপুকুর থেকে কলকাতা গিয়েছিলাম রাজনীতিবিদ বা পলিটিক্স করতে নয়, আমি সাংবাদিকতা করতেই গিয়েছিলাম। কিন্তু যে অবস্থা সিচুয়েশন তৈরি করে দিয়েছে, সেই অবস্থায় আমাকে এই জায়গায় আসতে হয়েছে একটাই কারণে, আমার বাপ কাকাদের জন্য লড়াইটা লড়ার জন্য। আমার বাবা হাউমাউ করে কাঁদছে 6 বিঘা আলু চাষ করে। আমার বাবাকে আজও ভাবতে হয় সংসারটা কিভাবে চলবে। আমার বোনকে আজও রাত 8টার পর বেরোতে গেলে ভাবতে হয়, কেন? কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছেন 8টার পর মহিলাদের বেরোবেন না। আমি সত্যিই আমার পরিবারের জন্য রাস্তায় নেমেছি, পরিবারের জন্য পলিটিক্সে এসেছি। বাপ কাকারা যারা আলু চাষ করে গোটা বাংলায়, তারা আমার পরিবার। যারা আমার বোন রয়েছে, যারা রাত 8টার সময়, তুমিও রাত 8টার পর যদি বাইরে বেরোতে গেলে যদি ভয় পাও, তোমার সেই ভয়টার জন্য আমি রাস্তায় নেমেছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছে রাত 8টার পর বাইরে বেরোবেন না। যারা হাসপাতালের সামনে দাঁড়িয়ে আর্তনাদ করে মারা যায়, তারা আমার পরিবার। কারণ আমি জীবন দিয়ে সেটা ফিল করেছি। আমি তরুণ প্রজন্মের ছেলে, আমি চাকরি না পেয়ে দৌড়ে দৌড়ে ঘুরেছি, টিউশন পড়িয়েছি, কষ্ট করে বড় উঠেছি। আমি তাদের প্রতিনিধি। আমাকে ক্লাস নিয়ে কোনো প্যাকের জায়গায় বসে আমাকে ক্লাস নিয়ে বুঝতে হয় না মানুষের পালস কী। আমি মানুষের মধ্যে সারা জীবন থেকেছি, আমি গ্রাম থেকে উঠে গেছি। তুমি শহরে যখন তুমি আমাকে রিপোর্টিং করতে দেখেছো, কোনো দিন আমার মধ্যে দেখোনি যে বাবু আনা। আমি মাটিতে বসে খেয়েছি, সবার সঙ্গে চলেছি। আমি একটা কর্পোরেট চ্যানেলে কাজ করতাম, একটা গাড়ি পেতাম। তা বাদ দিয়ে তোমরা যেভাবে লাইভ লিড করো, তার ঠিক সেইভাবেই আমি লাইভ লিড করেছি, এবং সেইভাবে আমি ইমোশনালি প্রশ্নটা করেছি। কারণ আমি মনে করেছি অভয়ের মাটা আমার মা। আমি প্রথম দিন অভয়ের মাকে মা বলে রেখেছিলাম অন এয়ারে। সেটা নিয়ে তৃণমূল যে নোংরামি করেছিল, যে ভাই অভয়া যদি ওর বোন হয় তাহলে তো ওর বোন ধর্ষণ হয়েছে, ওর বোনটা তাহলে কোথায়? আমার বোনকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, আমার মাকে গালিগালাজ করা হয়েছে। রামেন্দু সিংহ রায় যিনি দাঁড়িয়েছেন, রাবণেন্দু, আমি রাবণেন্দু নাম দিয়েছি, তার রাইট হ্যান্ড আমার মাকে গালাগাল করেছে, বলছে ড্যাসির ছেলে। আমি সেখানে বসে বলেছি যদি সাহস থাকে মেরে দেখা, আমিও বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। চাষির বেটা আমি জানি, আমি হাল ছাড়ি না, আমি বুঝিয়ে দিই কত ধানে কত চাল। আর আমি এবার বলছি, তারকেশ্বর এবং বাংলা জুড়ে একটাই স্লোগান, বাংলার
হীরক রানীর টলছে গদি, ফুটছে পদ্ম আসছে মোদি। আর তারকেশ্বরে রাবণ রাজার টলছে গদি, ফুটছে পদ্ম আসছে মোদি। মানুষ এবার হিসাব নেবে, রাবণ তুমি কোথায় যাবে। দাদা তারকেশ্বরে মানুষ প্রচুর ভালোবাসা দিচ্ছে, ভিডিও বিভিন্ন ফেসবুক শর্টস ভিডিওতে দেখেছি। তো কি মনে হচ্ছে জেতার ব্যাপারে কি একেবারে 100% নিশ্চিত? কারণ আর মাত্র 2-3 দিন বাকি রয়েছে। তুমি জানো সাংবাদিক হিসাবে আমি প্রথম রিসার্চ করি, তারপর মাঠে নামি। তোমার কি মনে হয় আমি এত বড় সিদ্ধান্ত নিয়েছি রিসার্চ না করে চলে এসেছি? 100% জিতছি, এবং সেটা বুঝে আমার উপর 5 থেকে 6 বার আক্রমণ হয়েছে। এবং আমি ইতিহাসে প্রথম, বোধহয় তারকেশ্বরের ইতিহাসে প্রথম, কোনো বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে লড়তে এসে ওই 6 জনকে আমি উচিত শিক্ষা দিয়েছি, জেলের ভাত খাইয়েছি। তাহলে যেতে আসার পর সবার প্রথম কি হসপিটালের আলু চাষিদের নিয়ে কাজ করতে হবে? একদম প্রথম কাজ আমার প্রায়োরিটি এখানে হসপিটাল, রেলগেটের সমস্যার সমাধান, এবং এখানে যে মানুষদের চাকরি নিয়ে অসুবিধা রয়েছে, নাগরিক পরিষেবা, রাস্তাঘাট, পানীয় জল, তার সঙ্গে তারকেশ্বর করিডোর, এটা আমাদের প্রাথমিক চিন্তাভাবনা। আমরা এই বিষয় নিয়ে কাশী বিশ্বনাথের যারা তৈরি করেছেন তাদের সঙ্গে কথা বলেছি, অযোধ্যার যারা নির্মাণ সংস্থা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, এবং এখানে তারকেশ্বর করিডোরে একটা ইঁট না ভেঙে যেভাবে সুন্দরভাবে শহরটাকে সাজানো যায় সেটা বিজেপির সরকার করবে।